সংঘাত বন্ধে আবারও সম্মত ইরান আমেরিকা। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত। মঙ্গলবার দোহায় বৈঠক। আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, ৩৬ বেসামরিক নাগরিক নিহতের দাবি কাবুলের, পাল্টা আঘাতের হুঁশিয়ারি। বন্যায় বিপর্যস্ত ভারতের আসাম ও অরুণাচল, পানিবন্দী ২২,০০০-এর বেশি মানুষ, ভূমিধসে ৩ জনের মৃত্যু, সতর্কতা জারি। স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে, আমি তানজিনা অন্ত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হামলা পাল্টা হামলার পর আবারও সংঘাত বন্ধে সম্মত হয়েছে আমেরিকা ও ইরান। হরমুজ প্রণালীতে স্বাভাবিক থাকবে জাহাজ চলাচল, সেই সাথে যুদ্ধ বন্ধ এবং হরমুজ নিয়ে বিরোধ নিষ্পত্তিতে মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দুই দেশ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। সেই সাথে বাহরাইনকেও সতর্ক করেছে তেহরান। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ ঘিরে সামরিক হামলা বন্ধে আবারও সম্মত হয়েছে আমেরিকা এবং ইরান। ওয়াশিংটন প্রশাসনের এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন সব ধরনের সামরিক অভিযান বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। অ্যাক্সিওস বলছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে। আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে, আর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক থাকবে। সেই সাথে হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের আলোচনা নিয়ে দোহায় মঙ্গলবার বৈঠক করবেন উভয় দেশের প্রতিনিধিরা। এই আলোচনা সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল, যার মূল বিষয় ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি। তবে হরমুজ প্রণালীতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় আলোচনার ভেন্যু দোহায় সরিয়ে নেওয়া হয়। হরমুজ প্রণালীতে নৌযান চলাচল পরিচালনা এবং পুরোপুরি স্বাভাবিক করার দায়িত্ব একমাত্র ইরানের, এমন দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই সাথে তার সতর্কবার্তা, হরমুজ প্রণালী পরিচালনায় ইরানের ভূমিকায় কোনো হস্তক্ষেপ করা হলে তা ইরান এবং আমেরিকার সমঝোতা স্মারকের লঙ্ঘন হিসেবে দেখা হবে। এদিকে আলোচনার সম্ভাবনার মাঝেও চলছে হুমকি পাল্টা হুমকি। তাসনিম নিউজকে ইরানের সর্বোচ্চ নেতার এক উপদেষ্টা আলী আকবর বলেন, বাহরাইনের জনগণকে নিজেদের ভাগ্য নিয়ে খেলা না করতে কঠোরভাবে সতর্ক করা হচ্ছে। সেই সাথে সতর্ক করে বলেছেন, বাহরাইন উস্কানি দিলে আরও বেশি শক্তি নিয়ে হামলা চালাবে তেহরান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। লেবাননে হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ একটি বিশাল ভূগর্ভ। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে
আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাতে বিশ্ব বাজারে আবারও বাড়ল তেলের দাম। গত শুক্রবার থেকে আমেরিকার হামলার মুখে আবারও হরমুজ বন্ধ করে দেয় ইরান। স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি 0.71% বেড়ে ব্যারেল প্রতি $72 হয়েছে। গত সপ্তাহে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক থাকায় বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কম ছিল। শুক্রবার থেকে হরমুজ বন্ধ থাকার পর সোমবার আবারও হরমুজ খুলে দিয়েছে ইরান। আপাতত দুই দেশের প্রতিনিধিরা শান্তি চুক্তি নিয়ে আবারও আলোচনায় বসেছে, তবে অন্তর্বর্তী চুক্তির শর্ত অনুযায়ী হরমুজের নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকবে। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে। তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় আবারও হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, পাকিস্তানের সামরিক বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলায় অন্তত 29 সন্ত্রাসী নিহত হয়েছে। জঙ্গিদের আস্তানায় পরিকল্পিত লক্ষ্যভিত্তিক হামলা চালানো হয় বলে দাবি করেছে দেশটি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশ জুড়ে একাধিক সন্ত্রাসী হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে, কিন্তু পাকিস্তানের এই হামলায় নারী ও শিশুসহ অন্তত
36 বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার। এই ঘটনায় 160 জনেরও বেশি আহত হয়েছে বলে জানায় কাবুল। আফগানিস্তানের তালেবান সরকারের উপমুখপাত্র জানান, পাকিস্তানি বাহিনী পাকতিয়া প্রদেশের চামকানি জেলায় একটি বাড়িতে প্রথম হামলা চালায়। এতে এক বৃদ্ধ এক শিশু নিহত হয়। প্রথম হামলার পর স্থানীয় গ্রামবাসী আহতদের উদ্ধার করতে জড়ো হলে সেই একই স্থানে দ্বিতীয়বার বিমান হামলা চালায় ইসলামাবাদ। এই হামলার জবাবে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের আসাম ও অরুণাচল প্রদেশ। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা, ধসে পড়েছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এর মধ্যে আসামের ধেমাজি জেলায় 1965 সালে নির্মিত একটি ঐতিহাসিক রেল সেতুর একটি অংশ ভেঙে পড়েছে। ভারী বৃষ্টির কারণে নদীর তীরের একটি বড় অংশ ধসে যাওয়ায় সেতুর একটি পিলার বা খুঁটি ভারসাম্য হারিয়ে ফেলে। এতে অনির্দিষ্টকালের জন্য ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় কোনো ট্রেনের ক্ষতি হয়নি এবং কেউ হতাহত হয়নি। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, 6 জেলায় 22,000-এর বেশি মানুষ বন্যার কবলে পড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ধেমাজি জেলা। দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কয়েকদিন আগে হওয়া মেঘ ভাঙা বৃষ্টির কারণে অরুণাচল প্রদেশেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অরুণাচলে এ পর্যন্ত 3 জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত মানুষ ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে এখন অস্থায়ী ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন। ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রাজ্যের 5 জেলায় ভারী বর্ষণ অব্যাহত থাকার পূর্বাভাস দিয়ে রেড অ্যালার্ট জারি করেছে প্রশাসন। ইউক্রেনের 4টি অঞ্চল দখলে নিতে অভিযান চালাবেন পুতিন। রবিবার একটি সাক্ষাৎকারে তিনি জানান, রাশিয়াকে পশ্চিমাদের সামনে দুর্বল দেখাতে চেষ্টা করছে কিয়েভ, কিন্তু এমনটা হতে দেবেন না পুতিন। এদিকে 2 দেশের মধ্যে হামলা পাল্টা হামলায় রাশিয়ার 2 জন ও ইউক্রেনে অন্তত 5 জন নিহত হয়েছে। সম্প্রতি রাশিয়ার জ্বালানি ব্যবস্থার উপর ব্যাপক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেন। এর মধ্যে এসব হামলার অনেকটাই ঠেকিয়েছে রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা। অন্যদিকে কিয়েভের গভীরে সফল হামলা চালিয়ে যাচ্ছে পুতিনের বাহিনী, যা ইউক্রেন ঠেকাতে পারছে না। রাশিয়ার বেসামরিক স্থাপনায় একের পর এক হামলার পেছনে ইউক্রেনের একটি তথ্যযুদ্ধ বা মনস্তাত্ত্বিক চাল রয়েছে বলে মনে করছেন পুতিন। তার মতে জেলেনস্কি চাইছেন রাশিয়া যেন বাধ্য হয়ে পশ্চিমা বিশ্বের শর্ত মেনে নিয়ে শান্তি আলোচনায় বসে, কিন্তু পুতিন কোনোভাবেই শত্রুদের এই সুযোগ দেবেন না। এরই মধ্যে ইউক্রেন রাশিয়াকে দূরপাল্লার হামলা বন্ধের একটি প্রস্তাব দিলে তা নাকচ করেন পুতিন। এর আগে তার সাথে সরাসরি আলাপের জন্য খোলা চিঠি দিয়েছিলেন জেলেনস্কি। তবে জেলেনস্কির সাথে আলোচনায় বসার কোনো ইচ্ছে পুতিনের নেই। তাই 2 দেশের মধ্যে দ্রুত কোনো সমঝোতার আশা দেখা যাচ্ছে না। ইউক্রেনে যুদ্ধ শুরুর 7 মাসের মধ্যেই ডনেস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিজিয়া এই 4টি অঞ্চল আংশিক দখলে নেয় রাশিয়া। এসব জায়গা থেকে জেলেনস্কিকে সেনা সরিয়ে নিতে বলা হলেও দখল ছাড়েননি তিনি। তবে এবার অঞ্চলগুলো সম্পূর্ণ দখল করার লক্ষ্যে এগিয়ে যাবে রাশিয়া, জানান পুতিন। এদিকে দীর্ঘযুদ্ধে অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে কিয়েভ। এজন্য পশ্চিমাদের সাহায্যের উপর নির্ভর করে চলছে দেশটি। তারা এখন 2030 সালের মধ্যে পশ্চিমাদের থেকে $154 বিলিয়ন তহবিল নেয়ার পরিকল্পনা করছে। ধাপে ধাপে এই অর্থ ইউক্রেনের অর্থনীতিতে যুক্ত হবে বলে আশা করছে দেশটির অর্থ মন্ত্রণালয়। আমানুর রহমান, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ভেনেজুয়েলাতে ভূমিকম্পে নিহত বেড়ে দাঁড়িয়েছে 1450 জনে। চলছে ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা। 3 দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে 2 কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, নতুন করে উদ্ধার করা হয়েছে 33 জনকে। এখনও নিখোঁজ 50,000-এর বেশি মানুষ। জাতিসংঘ জানিয়েছে, দেশটির অর্থনৈতিক ক্ষতির পরিমাণ $8.7 বিলিয়ন পৌঁছাতে পারে। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলাতে বাড়ছে স্বজনহারাদের আহাজারি। ভূমিকম্পের 4 দিন পার হলেও এখনো নিখোঁজদের সন্ধান পেতে দিকবিদিক ছুটছেন বাসিন্দারা। উদ্ধার কাজের ধীরগতি নিয়ে আক্ষেপ করছিলেন ভবনের নিচে চাপা পড়া হতভাগা এক শিশুর বাবা। আমার মেয়েকে খালি হাতেই অনেকটা বের করে এনেছি। উদ্ধার করতে নয়, তারা ছবি তুলতে আসে, আর আমার পরিবার এখানে চাপা পড়ে রয়েছে।
নিরাপত্তা কর্মীরাও জীবিতদের উদ্ধারে আশা ছাড়েননি। দেশটির সরকার জানিয়েছে নতুন করে উদ্ধার করা হয়েছে ৩৩ জনকে। ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ বছর বয়সী ২ কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারীরা বলছেন অনেকের কাছে খাবার পানি থাকায় এটি সম্ভব হচ্ছে, এমনকি আরও মানুষের জীবিত থাকার সম্ভাবনাও রয়েছে। দেশটির সরকার জানিয়েছে কয়েকশো মানুষ নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে রয়েছেন। তবে দেশটির বিরোধী দলীয় ওয়েবসাইটে ৫৫,০০০-এর বেশি মানুষের নিখোঁজ থাকার তথ্য দেওয়া হয়েছে, আর জাতিসংঘের হিসেবে প্রায় ৫০,০০০ মানুষ নিখোঁজ রয়েছেন। গত বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর থেকেই দেশটিতে থেমে থেমে চলছে আফটার শক। এতে ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন হাজারো মানুষ। জাতিসংঘের হিসেব বলছে দেশটির অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ $৮.৭ বিলিয়ন পৌঁছাতে পারে। সেই সাথে রাজধানী কারাকাস সহ প্রায় ৬৭,৬০,০০০ মানুষ এই দুর্যোগে ক্ষতির মুখে পড়েছেন। এদিকে এমন ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় বিবৃতি দিয়েছেন আমেরিকায় বন্দী দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সংকট কাটিয়ে ভেনেজুয়েলা আবারও ঘুরে দাঁড়াবে বলে বিবৃতি দিয়েছেন। ভূমিকম্পের ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন মাদুরো। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আন্তর্জাতিক বুলেটিনে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার ভিত্তি থেকে, তাই বিশ্বখ্যাত জার্মান ভিআরএম প্রযুক্তিতে কনফিডেন্স সিমেন্ট নির্মাণ করেছে নতুন প্ল্যান্ট। ইন্দোনেশিয়া থেকে আমদানিকৃত এ গ্রেড ক্লিংকারের সমন্বয়ে উৎপাদিত কনফিডেন্স সিমেন্ট কোয়ালিটি অ্যাসিওরেন্স ল্যাবে পরীক্ষিত প্রতিটি কণায় নিশ্চিত করা হয় সর্বোচ্চ মান। আর এই এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট পৌঁছে যাবে বাংলাদেশের প্রতিটি শহর ও গ্রামে, প্রতিটি প্রান্তে, বাংলাদেশের হৃদয় জুড়ে। আবারও স্বাগত আন্তর্জাতিক বুলেটিনে। ইউরোপ জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। তীব্র এই তাপপ্রবাহ ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে রোববার মহাদেশটিতে আবারও তাপমাত্রা রেকর্ড ভেঙেছে। ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় দেশটিতে গত বুধবার থেকে প্রায় ১,০০০ বাড়তি মৃত্যু হয়েছে। সংস্থাটি আরও জানায় এসব অতিরিক্ত মৃত্যুর একটি বড় অংশই ৬৫ বছরের বেশি বয়সী মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের কারণে প্রায় ১৩০০ মানুষের মৃত্যুর রেকর্ড হয়েছে। WHO প্রধান সতর্ক করে বলেন ইউরোপে সবচেয়ে দ্রুত গতিতে উষ্ণ হচ্ছে। তিনি আরো বলেন মহাদেশটির লাখ লাখ মানুষ এখন তীব্র গরমের মধ্যে বসবাস করছে। শত শত মানুষের মৃত্যু হয়েছে। স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিদ্যুতের গ্রিডগুলো বিকল হয়ে পড়েছে। তীব্র তাপদাহে পুড়ছে পশ্চিম ইউরোপ। তবে ধনী দেশগুলো এখনো এয়ার কন্ডিশনার ব্যবহারে দেখাচ্ছে অনীহা। সেই সাথে রয়েছে আইনি জটিলতা, বিদ্যুৎ ব্যয় এবং জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব। চরম আবহাওয়ায় সেখানে এসি ব্যবহার করা ভালো নাকি মন্দ তা নিয়ে শুরু হয়েছে তুমুল রাজনৈতিক যুদ্ধ। তীব্র তাপপ্রবাহে এয়ার কন্ডিশনার বা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মানুষের কাছে বেশ আপন হয়ে উঠেছে। তবে বরাবরই উল্টো পথে হেঁটেছে ইউরোপ। আমেরিকার প্রায় ৯০% বাড়িতে এয়ার কন্ডিশনার থাকলেও ইউরোপে এই হার মাত্র ২০%। মহাদেশটির তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেলেও বেশিরভাগ বাসিন্দা বৈদ্যুতিক পাখা, বরফ বা ঠান্ডা পানিতে গরম কাটানোর চেষ্টা করছেন। এমন অবস্থায় অনেকে প্রশ্ন তুলছেন ধনী ইউরোপীয় দেশগুলো কেন এখনো ব্যাপকভাবে এয়ার কন্ডিশনার ব্যবহারে অনীহা দেখাচ্ছেন। বিশ্লেষকদের মতে ইউরোপের বেশিরভাগ বাড়ি ঠান্ডা আবহাওয়া মোকাবিলার জন্য তৈরি। অনেক সময় আমলাতান্ত্রিক জটিলতার কারণেও এসির অনুমোদন পাওয়া কঠিন। বিশেষ করে ঐতিহ্যবাহী এলাকায় এসির কাঠামো দৃশ্যপট নষ্ট হতে পারে এমন অজুহাতেও কর্তৃপক্ষ অনুমতি দেয় না। শীতাতপ নিয়ন্ত্রণে বড় ধরনের বিনিয়োগের অর্থ হতে পারে অন্যান্য খাতে বিনিয়োগ কমিয়ে আনা, অথবা এর জন্য সরকারের কাছ থেকে বিশেষ তহবিলের প্রয়োজন হতে পারে। এয়ার কন্ডিশনার নিয়ে এরই মধ্যে ফ্রান্সের রাজনীতিবিদদের মধ্যেও দেখা দিয়েছে মতবিরোধ। ডানপন্থী রাজনীতিবিদরা শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের পক্ষে অবস্থান নিলেও এর বিপক্ষে বামরা। বিশ্লেষকরা বলছেন এয়ার কন্ডিশনের ব্যবহার তীব্র গরম থেকে রক্ষা করতে পারলেও বিদ্যুৎ খরচ, জলবায়ু পরিবর্তনে নেতিবাচক প্রভাব বাড়ায়। অন্যদিকে ক্রমশ উষ্ণ হয়ে ওঠা ভবিষ্যতের সাথে খাপ খাওয়ার জন্য বিকল্প আর টেকসই সমাধান খোঁজায় বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পুতিনের সাথে সাক্ষাতের পর এবার চায়না সফরে গিয়েছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো। সোমবার বেইজিং এ শি জিনপিং এর সাথে সাক্ষাৎ করেন তিনি। শি জানান, বেলারুশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় চায়না সর্বদা পাশে আছে। আরও জানান, দুই দেশকে অবশ্যই পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানোর লক্ষ্যে কাজ করতে হবে। বেলারুশ ও চায়না বর্তমানে আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও রাজনৈতিক চাপের মুখে আছে। এছাড়া শি জিনপিং এর বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের জন্য বেলারুশ একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। ইউরোপের একদম কাছে থাকায় বেলারুশের বন্ধুত্ব চায়নার বাণিজ্যের জন্য বেশ সুবিধাজনক। এই ছিল আন্তর্জাতিক বুলেটিনে। একটু পরেই দেখবেন জেলা বুলেটিন। চ্যানেল ওয়ানের সাথে থাকুন, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে।